গল্পের নাম খোলা জানালা দক্ষিণে। কলমে ফাবিহা বুশরা নিমু। গল্পের শেষ অংশ। সুখানুভূতিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে চারপাশ। যেদিকেই আখি যুগল যায় সেদিকেই যেন সুখ দুঃখকে গ্রাস করে ফেলছে। গানের তালে তালে রমণীরা নৃত্য করছে। চৌধুরী বাড়িতে আনন্দের মেলা বসেছে। অনুভূতিরা আনন্দে মেতে উঠেছে। সমস্ত মস্তিষ্ক জুড়ে অদ্ভুতভাবে শীতলতা অনুভব করছে। হৃদয়ে শান্তি এসেছে, ভেতরটা পরিতৃপ্তিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তুলি এবং তাইয়ানের বিবাহ সম্পূর্ণ হয়েছে। শেহনাজ অশ্রুসিক্ত নয়নে সবকিছু পর্যবেক্ষণ করছে। ভেতরটা তার হাহাকার করে উঠছে। সে তাইয়ানকে ভালোবাসলে এই সুখ তার হতো। সে তুলির জায়গায় থাকত, ভাগ্য তার সহায়ক হল না। দিন শেষে একটা নরপিশাচকে মন দিয়ে দুঃখের সমুদ্রের অতল গভীরতে তলিয়ে গিয়েছে। শেহনাজ ভেতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ভেতরটা জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তুলিকে করে তার ভীষণ ঈর্ষা হচ্ছে। তুলিকে খুন করে তাইয়ানকে গ্রাস করে ফেলতে ইচ্ছে করছে। তাহিয়া অসহায়ত্ব মুখশ্রী করে মুনতাসিম এবং মেহভিনের হাসজ্জ্বল মুখশ্রী দেখছে। মুনতাসিম তাকে ভালোবাসলে মেহভিনের সমস্ত সুখ তার হতো। তাহিয়া বুক ভারী করা দীর্ঘ শ্বাস ছেড়ে নিজের কক্ষে চলে গেল। এখানে থাকলে যন্ত্রণার মাত্রা প্রকোপ পাবে। তাইয়ান এবং তুলির কক্ষের সাথে মুনতাসিম এবং মেহভিনের কক্ষটাও ফুল দিয়ে সাজিয়ে দিও। সাহেলা চৌধুরী কথায় কয়েকজনের রমণী মস্তক নাড়াল। তারা মুনতাসিমের কক্ষটা পুষ্প দিয়ে সাজিয়ে দিল। সমস্ত কক্ষ জুড়ে গোলাপ আর রজনীগন্ধার গন্ধ নাসারন্ধ্রে এসে ঠেকেছে। রমণীরা সিলিং ফ্যানের সাথে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিল। মেহভিন আর মুনতাসিম কক্ষে প্রবেশ করলেই ফ্যান ছেড়ে দিবে। পুষ্পের বর্ষণে দুজনকে পুষ্পময় করে তুলবে। কিন্তু তাদের আশায় পানি ঢেলে দিল বৃষ্টি। আকাশটা জানান দিচ্ছে বর্ষণ ধেয়ে আসছে। তাদের ভাবনার মাঝেই বৃষ্টি শুরু হয়ে গেল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। সমস্ত বাড়ি অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। মেহমানরা সব বাড়ি যেতে শুরু করেছে। কিছু মেহমান দুপুরে খেয়ে চলে গিয়েছে। দূরের মেহমানগুলো থেকে গিয়েছে, প্রভাতের আলো ফুটতেই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। মেহভিন কক্ষে প্রবেশ করতেই দেখল কক্ষে মোমবাতি ঝালানো। সমস্ত কক্ষ জুড়ে ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে। মেহভিন বেলকনিতে চলে গেল। বর্ষণের ধারা এসে মেহভিনের মুখশ্রী স্পর্শ করে যাচ্ছে। মেহভিন হাত বাড়ির বৃষ্টির ফোঁটাগুলো হাতের তালুতে নিয়ে আনন্দে মেতে উঠেছে। তার পরনে লাল টুকটুকে রঙের একটা শাড়ি। কায়াতে সামান্য কিছু অলংকার জড়ানো। মুনতাসিম কৃত্রিম সাজসজ্জা পছন্দ করে না বলেই মেয়েটা সাজেনি, অধর যুগলটা শুধু লাল রঙে রাঙিয়েছে। এতেই যেন মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগছে। মেহভিনের ভাবনার মাঝেই মুনতাসিম এসে মেহভিনকে আলিঙ্গন করল। মুনতাসিমের শীতল স্পর্শে মেহভিনের সমস্ত কায়া কেঁপে উঠল। মুনতাসিম মেহভিনের কাঁধে চিবুক ঠেকিয়ে বলল, আমার মহারানী কি ভাবছে? ভাবছি আমাদের তুলি ভাগ্যটা ভীষণ ভালো। শুনেছি যে মেয়ের বিয়ের দিন বৃষ্টি হয়। সেই নারী নাকি বিয়ের পরে সুখী হয়। আপনি আমায় পেয়ে সুখী না ম্যাডাম? আপনার মতো মানুষ পেয়ে যে বলবে সে সুখী না, তার মতো অভাগা কেউ নেই। কতটা ভাগ্য নিয়ে জন্মালে আপনার মতো স্বামী ভাগ্যে থাকে, আপনি ভাবতেও পারবেন না। আপনি যতটা জানেন তার থেকেও বেশি সুখী আমি আপনাকে পেয়ে। এই আপনি আর কতদিন চলবে মন্ত্রী সাহেব? আমরা কি আপনি থেকে তুমিতে আসতে পারি না? এই তুমির যুগে আমার একটা আপনি হোক, যে আপনিটা হাজারো তুমির মাঝে হারাবে না। আমার বুকের বা পাশে যার ঠাঁই হবে, সে আমার ভীষণ প্রিয় হবে। তুমি শব্দটাতে ভালোবাসা এবং অধিকার মেশালো থাকলেও শ্রদ্ধা এবং সম্মানটা আমি খুঁজে পাই না। আমি তো আপনাকে একের ভেতর সবকিছু দিতে চাই। আমরা তাকেই আপনি বলি যাকে আমরা ভীষণ ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। যাদের আমরা মহামূল্যবান ভাবি,
তাদেরকেই আপনি বলি। আপনি আমার কাছে মহামূল্যবানের থেকেও অনেক কিছু। তাই আমি আপনাকে তুমির মাঝে হারাতে দিতে চাইছি না। মুনতাসিমের কথায় মেহবিন হাসল। মানুষটার প্রতিটি বাক্যে মুগ্ধতা ছড়িয়ে ছিটিয়ে থাকে। মানুষটা একবার মুখ খুললে দ্বিতীয়বার কথা বলার শক্তি থাকে না। মেহবিন হাস্যোজ্জ্বল মুখশ্রী করে বলল, ইচ্ছে ছিল একদিন আপনার খুব প্রিয় হব। আপনার বুকের বা পাশে আমার ঠাঁই হবে। আপনার হৃৎপিণ্ডে আমি নামক এক অসুখ বাসা বাঁধবে। নিয়ম করে আমাকে আঁকড়ে ধরার ইচ্ছে জাগবে। আমার ইচ্ছেটা পূর্ণ হয়ে গিয়েছে মন্ত্রী সাহেব। আমি ভীষণ খুশি। আমি খুব ভাগ্যবতী যে আমি আপনার মতো স্বামী পেয়েছি। আমার মা মানুষ চিনতে ভুল করেনি। আপনি আমার মায়ের দেখা আমার জন্য আমার জীবনে দ্বিতীয় শ্রেষ্ঠ পুরুষ। মেহবিনের কথার উত্তরে মুনতাসিম নীরব রইল। মুনতাসিমের নীরবতা মেহবিনের হৃদস্পন্দনের গতিবেগ বাড়িয়ে তুলেছে। মুনতাসিমে মাদকাসক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে বলেছিলাম, যেদিন আপনার সামনে আমি আমার অধিকার নিয়ে হাজির হব, সেদিন কেউ আমাকে আটকাতে পারবে না। আজকে যদি আমি প্রয়োজনের থেকে একটু বেশি করে ফেলি, তবে কি আমায় শাস্তি পেতে হবে ম্যাডাম? আমি আপনাকে ভীষণ কড়া শাস্তি দিব। একদম অসভ্যতামি করতে আসবেন না। আমার থেকে দূরে থাকুন। খুন করে ফেলব একদম। আমি শাস্তি পাবার জন্য প্রস্তুত ম্যাডাম। আপনি শাস্তির ব্যবস্থা করুন। খুন তো আমি সে কবে থেকেই হয়ে আছি ম্যাডাম। বাক্যগুলো শেষ করেই মুনতাসিম মেহবিনকে কোলে তুলে নিল। আচমকা কোলে তুলে নেওয়াতে মেহবিন ভয় পেয়ে মুনতাসিমের গলা জড়িয়ে ধরল। মুনতাসিমের সমস্ত মুখশ্রীতে অন্যরকম নেশা ছড়িয়ে পড়েছে। মেহবিনের ভেতরটা কেমন জানি লজ্জায় কুকড়ে আসছে। মুনতাসিম মেহবিনকে কক্ষে নিয়ে এসে আস্তরণে শায়িত হল। সে খুব সঙ্গোপনে মেহবিনের আখিযুগলের পাতায় অধর ছোঁয়াল। মেহবিন আখিযুগল বন্ধ করে রেখেছে। ভেতরে অস্থিরতার ঝড় বয়ে যাচ্ছে তার। তখনই বিদ্যুৎ আসল ও সিলিং ফ্যান চলতে শুরু করল। উপর থেকে পুষ্পের বর্ষণ হতে শুরু করল। মুনতাসিম মেহবিনের হাতের ভাঁজে হাত রেখে মেহবিনে গলদেশে মুখশ্রী ডুবাল। ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠল চার দেওয়ালের আবদ্ধ কক্ষ। তাদের প্রণয়ের পরিণতি দেখে মোমবাতিগুলো লজ্জা নিভে গেল। হাওয়া এসে দুজনকে আরও উন্মাদ করে তুলল। তাদের ভালোবাসা দেখে চন্দ্র বহু আগেই লজ্জায় মেঘের লুকিয়ে পড়েছে। চার দেওয়ালের আবদ্ধ কক্ষে দুটি প্রেমিক যুগলের প্রেমের মহাপ্রলয় ঘটে গেল। তুলি তাইয়ানের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তাইয়ানের আসার নামে কোনো খোঁজ নেই। তার ভেতরে দারুণ অস্থিরতা কাজ করছে। এতদিন মুখে শত কথা বললেও আজ ভয় লাগছে। তার চিন্তার মাঝেই তাইয়ান এসে উপস্থিত হয়। তাইয়ান গম্ভীর মুখশ্রী করে বলল, এভাবে বসে আছো কেন তুমি? তোমাকে অপেক্ষা না করে ঘুমোতে বলেছিলাম। সবাই আপনার জন্য জাগতে বলেছিল। তোমাকে বলেছি আমাকে সময় দিতে হবে। তুমি বিয়ের রাতেই অর্ধাঙ্গিনীর অধিকার ফলাতে আসলো হিতে বিপরীত হয়ে যাবে। আমি কখন আপনাকে অর্ধাঙ্গিনীর অধিকার দেখালাম? অনেক রাত হয়েছে, ঘুমাও এবার। তুলি আর কোনো কথা বলল না। সে আস্তরণের এক কোণে শায়িত হল। তাইয়ান অসহায় দৃষ্টিতে তুলির দিকে দৃষ্টিপাত করে আছে। সে কোথাও এই মেয়েটার প্রতি অন্যায় করে ফেলতে না তো আবার। সে মেয়েটার সাথে সহজ হতেই চাইছে। কিন্তু মেয়েটার সামনে আসলেই মস্তিষ্ক উত্তপ্ত হয়ে যায়। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। চারিদিকে প্রভাতের আলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। মেহবিন আখিযুগল মেলে তাকাতেই মুনতাসিমের স্নিগ্ধ মুখশ্রীটা সামনে ভেসে উঠল। মানুষটার দিকে দৃষ্টি যেতেই সমস্ত মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করল। অথচ মানুষটা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মেহবিন সাবধানতা অবলম্বন করে উঠে বসল। এলোমেলো বস্ত্র কোনোরকম কায়াতে পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পরে গোসল করে এসে মাথায় চিরুনি করতে লাগল। তার অধরের কোণে প্রশান্তির হাসি বিদ্যমান।
হঠাৎ করে গলার দিকে নজর যেতেই যে লজ্জায় মিয়ে গেল। দ্রুত ওড়না দিয়ে গলাটা ভালোভাবে পেঁচিয়ে নিল। স্বামীর ভালোবাসা পেলে বুঝি মেয়েরা এভাবে হাসে? মুনতাসিমের প্রশ্নে চমকে উঠল মেহবিন। সে কোনো বাক্য উচ্চারণ না করে উঠে দাঁড়াল। মেহবিনের লাজুক মুখশ্রী মুনতাসিমের ভেতরটা কাঁপিয়ে তুলছে। সে মেহবিনের কাছে এসে কর্ণে ফিসফিস করে বলল, অল্প বয়সে বৌহারা হতে চাই না, গলায় এত ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করবেন না আবার। কেউ কিছু বললে বলবেন, আমার স্বামী আমাকে ভালোবেসে দিয়েছে। গলায় কি করেছেন আপনি? কি করেছি? মুনতাসিমের প্রশ্নে মেহবিন লজ্জায় মুনতাসিমের বুকে মুখ লুকাল। মুনতাসিম মেহবিনের লজ্জা বাড়িয়ে দিতে বলল, যাকে দেখে লজ্জা পাচ্ছেন তার বুকেই মুখ লুকাচ্ছেন। সে যদি লজ্জার পরিমাণ বাড়িয়ে দেয় তাহলে আপনার কি হবে? আপনার ভয় নেই ম্যাডাম? কি সাংঘাতিক নারী আপনি! আমি আপনাকে খুন করে ফেলব। আপনার সামনেই দাঁড়িয়ে আছি। অসভ্য পুরুষ একটা, যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি ফ্রেশ হয়ে আসছি। আপনার খবর আছে। কথাগুলো বলেই মুনতাসিম ওয়াশরুমে চলে গেল। মস্তকে কাপড় জড়িয়ে নিচে চলে গেল মেহবিন। সবাই গভীর নিদ্রায় তলিয়ে আছে। মুনতাসিম গোসল করে এসে মেহবিনকে দেখতে না পেয়ে নিচে এলো। মেহবিন চায়ের জন্য অপেক্ষা করছে। তার মাথাটা ভীষণ ধরেছে। তখনই মুনতাসিমে এসে কৃত্রিম রাগ দেখিয়ে বলল, আপনাকে না আমি বলেছি, আমি যতক্ষণ বাসায় থাকব ততক্ষণ আপনি এক মুহূর্তের জন্য আমার চোখের সামনে থেকে সরবেন না। তবুও কেন নিচে এসেছেন? এখনই আমার সাথে কক্ষে যাবেন, চলুন। আমি এখন কক্ষে যাব না, কি করবেন আপনি? মুনতাসিম বেশ বুঝতে পারছে মেয়েটা তার থেকে দূরে দূরে থাকতে চাইছে। তাই তো পায়ে পালা গিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করছে। মুনতাসিম মেহবিনকে কিছু বলার সুযোগ না দিয়ে মেহবিনকে কোলে তুলে নিল। আরে কি করছেন, কেউ দেখে ফেলবে। ভালো কথায় কাজ হয়নি, আঙুল বাকিয়েছি। আপনি বেশি অধিকার দেখাচ্ছেন কিন্তু। বউ আমার, অধিকারও আমার। মুনতাসিমের মুখশ্রীতে বউ শব্দটা যেন মেহবিন সমস্ত বাক্য কেড়ে নিল। মেহবিনের নিস্তব্ধতা দেখে মুনতাসিম হেসে দিল। সে কোনো বাক্য উচ্চারণ না করেই নিজের কক্ষে চলে গেল। সময় স্রোতের ন্যায় গড়িয়ে চলেছে। তাইয়ান এবং তুলির বিয়ের 2 মাস হয়ে গেল। তবুও দুজন স্বাভাবিক হতে পারল না। শেহনাজ আজকে সবার জন্য রান্না করেছে। মেহবিন আজকাল কিছুই খেতে পারে না, সারাক্ষণ মস্তক ঘোরাতেই থাকে। মেহবিনের চিন্তায় মুনতাসিমের রজনীর নিদ্রা পালিয়েছে। ডক্টর দেখে বলে সবকিছু ঠিকঠাকই আছে। কিন্তু মেহবিনের অসুস্থতা যেন কমছে না। আজকে শেহনাজকে মেহবিন কালো জিরা ভর্তা এবং ভাত রান্না করতে বলেছিল। তার নাকি কালো জিরা ভর্তা দিয়ে ভীষণ ভাত খেতে ইচ্ছে করছে। টেবিলে বসে সবাই খাবার খাচ্ছিল। এমন সময় হঠাৎ করে মেহবিন দৌড়ে উঠে চলে যায়। মেহবিনের পেছনে পেছনে মুনতাসিমও উঠে চলে যায়। মেয়েটা বমি করছে। কাল রাত থেকে বমি করতে করতে মেয়েটার অর্ধেক জীবন শেষ। মুনতাসিমের ভাবনার মাঝে মেহবিন পড়ে যেতে নিলে মুনতাসিম মেহবিনকে ধরে ফেলল। মেহবিনকে জ্ঞান হারাতে দেখে মুনতাসিমের অন্তর আত্মা কেঁপে উঠল। ভেতরটা অদ্ভুতভাবে হু হু করে উঠল। সে হুঙ্কার ছেড়ে গাড়ি বের করতে বলল। তাইয়ান, তুলি, শেহনাজ সহ সবাই সেখানে এসে উপস্থিত হল। মুনতাসিম শেহনাজের দিকে তাকিয়ে বলল, আমি আগেই জানতাম কয়লা ধুইলে ময়লা যায় না। ঠিক তেমনি তোমার স্বভাব কোনোদিন ভালো হবে না। আমি তোমার করা রান্না মেহবিনকে কিছুতেই খেতে দিতে চাইনি। আজ যদি মেহবিনের কিছু হয়ে যায় তাহলে আল্লাহর কসম তোমাকে আমি খুন করে ফেলব। বাক্যগুলো শেষ হতেই মুনতাসিম মেহবিনকে নিয়ে বেরিয়ে গেল। শেহনাজ তাইয়ানের দিকে অসহায় দৃষ্টিতে দৃষ্টিপাত করে আছে। সে করুণ কণ্ঠে বলল,
তুমি অন্তত আমাকে বিশ্বাস করো তাইয়ান। আমি ভাবির খাবারে কিছু দেইনি। তাইয়ান কিছু বলার আগেই তুলি এগিয়ে এসে বলল, আপনি কি করেছেন না করেছেন সেটা আমার স্বামীকে কেন বলছেন? আপনি আমার স্বামীর সাথে কথা বলবেন না। আপনি আমার স্বামীর সাথে কথা বলুন, এটা আমি চাই না। তাইয়ানের মস্তিষ্ক এমনিতেই উত্তপ্ত ছিল। তুলির কথায় তাইয়ান রাগান্বিত হয়ে বলল, আমার সব বিষয়ে তোমাকে কথা বলতে বলেছি। আমি স্যারের জন্য তোমাকে বিয়ে করেছি, তোমাকে ভালোবেসে না। তুমি আমার বিষয়ে একটা কথাও বলবে না। তুমি কিসের আশায় এখানে পড়ে আছো? আমি তাইয়ান দেহের লোভী না, এটা তুমি এতদিনে ভালোভাবে বুঝতে পেরেছ। টাকার জন্য আমার কাছে এসেছিলে তাই না? তুমি চাইলে নিষিদ্ধ পল্লীর গলিতেও যেতে পারো, সেখানে ভালো টাকা ইনকাম করতে পারবে। আজকের পর তোমার মুখ দেখতে চাই না। আমি বাসায় এসে যেন দেখি তুমি এ বাড়ি ছেড়ে চলে গেছ। বাক্যগুলো শেষ করেই তাইয়ান বেরিয়ে গেল। তুলির আখিযুগল বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। আখিযুগল ভয়ঙ্করভাবে রক্তিম বর্ণ ধারণ করেছে। তুলি কক্ষের দিকে যাবে এমন সময়গুলির বিকট শব্দে কেঁপে উঠল চৌধুরী বাড়ি। কালো বস্ত্র পরিধান করা বলিষ্ঠ দেহের কিছু লোক প্রবেশ করল চৌধুরী বাড়িতে। কিছু গার্ডদের লাশ মাটিতে লুটিয়ে পড়ে আছে। এসব দেখে শেহনাজ ভয় পেয়ে গেল। সে পালাতে চাইলে তাকে খপ করে ধরে ফেলল। তুলি স্থির দাঁড়িয়ে আছে। তার ভেতরটা জলে পুড়ে যাচ্ছে। নিজের প্রতি তার নিজের ঘৃণা হচ্ছে। তাইয়ান আজকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে। বাঁচতে ইচ্ছে করছে না তার। তুলির মুখে রূপাল চেপে অবচেতন করা হল। তুলি তাদের এতটুকুও বাধা দিল না। বাড়িতে তাহিয়া, তুলি, শেহনাজ ছিল। তিনজনকেই তারা নিয়ে চলে গেল। বেশিরভাগ গার্ড মুনতাসিমের সাথে গিয়েছে। এই সুযোগটাই শত্রুরা লুফে নিয়েছে। প্রেয়সীকে আঘাত করে নিজেই দ্বিগুণ জলে পুড়ে যাওয়া তাইয়ান জানতেও পারল না। তার বিধ্বস্ত প্রেয়সীকে হায়নারা নিয়ে গিয়েছে। সে বাসায় এসে যার অভিমান ভাঙানোর কথা ভাবছে। হায়নারা তাকে ছিঁড়ে খেয়ে খুন করার কথা ভাবছে। তাইয়ান কি পারবে তার প্রেয়সীকে বাঁচাতে? হসপিটালে অস্থির হয়ে পায়চারি করছে মুনতাসিম। সে একটু পরপর ডক্টরের চেম্বারে গিয়ে ডক্টরকে বিরক্ত করে তুলেছে। তাইয়ান মুনতাসিমের পাশে বসে আছে। সে জাফর ইকবালের কথা মুনতাসিমকে বলবে সেটাও বলতে পারছে না। একটু পরে ডক্টর মুনতাসিমকে ডাকল। ডক্টরের অধরের কোণে প্রশান্তির হাসি। সে হাসোজ্জ্বল মুখশ্রী করে বলল, কংগ্রাচুলেশন স্যার, আপনি বাবা হতে চলেছেন। কি মধুর শোনালো বাক্যটা মুনতাসিমের কাছে। কিছু সময়ের জন্য মুনতাসিমের হৃদস্পন্দনের গতিবেগ স্থির হয়ে গেল। মেহভিনের জ্ঞান ফিরেছে। মেহভিনের সমস্ত মুখশ্রী চকচক করে উঠল, তার সমস্ত মুখশ্রীতে পূর্ণতার হাসি। মুনতাসিম ডক্টরের থেকে সবকিছু জেনে মেহভিন নিয়ে বেরিয়ে পড়ল। এত সুখ, এত আনন্দ দুঃখের কালো ছায়া এসে ধ্বংস করে না দেয় আবার। সুখানুভূতিতে তিক্ততা এসে ধরা দিয়েছে। মস্তিষ্ক টকবক করছে উঠছে। ক্রোধ যেন শিরা উপশিরায় ভ্রমণ করছে। মুনতাসিমের ললাটের রগগুলো ফুলে উঠছে। সমস্ত মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। তাইয়ান নিস্তব্ধ হয়ে মুনতাসিমের পাশে বসে আছে। কণ্ঠলানি দিয়ে কোনো বাক্য উচ্চারণ হচ্ছে না। তুলির কথা স্মরণ হতেই ভেতরটা হাহাকার করে উঠল। মেয়েকে সে একটু বেশিই আঘাত করে ফেলছে। মেয়েটার কিছু হয়ে গেলে সে নিজেকে কিভাবে ক্ষমা করবে? প্রতিদিন যার মুখ থেকে বাড়ি থেকে বের হয়, আবার যে মানুষটার মুখ দেখেই বাড়িতে প্রবেশ করে, সেই মানুষটা হঠাৎ করে উধাও হয়ে গেলে যে ভেতর পুড়ে। তাইয়ানের ভেতরটা ভীষণ বাজেভাবে পড়ছে। তার জীবনে তুলির গুরুত্ব ঠিক কতটা, তা তাইয়ানের ভেতরটা কঠিনভাবে স্মরণ করিয়ে দিচ্ছে। বাড়িতে প্রবেশ করেই মেয়েটার মুখ না দেখে ভেতরটা কেমন ছটফট করছে। মুনতাসিম মেহভিনকে কক্ষে রেখে এসে ড্রয়িং রুমে বসেছে।
সে খুব শান্ত মস্তিষ্কে তাইয়ানকে উদ্দেশ্য করে বলল, তোমাকে আমি জাফর ইকবালের সমস্ত খবর আমাকে দিতে বলেছিলাম তাইয়ান, তুমি আমাকে পুরোপুরি তথ্য দাওনি। বুড়ো বয়সে মৃত্যুর স্বাদ গ্রহণ করার ভীষণ স্বাদ জেগেছে তার। আমি তার ছেলের মতো হয়েও সেই স্বাদ পূরণ না করে থাকতে পারি বলো? তার গোপনে কুকর্ম করার ঠিকানা বলো, ওর কতবড় কলিজা হয়েছে সেটা আমিও দেখতে চাই। আমার বাড়ি এসে আমার বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাওয়া। তুলি তো তাদের কোনো ক্ষতি করেনি স্যার। তাহলে ওরা তুলিকে নিয়ে চলে গেল কেন? তুলির কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচব? আমার জন্য সবকিছু হয়েছে, আমি মেয়েটাকে বেশি আঘাত করে ফেলছি। আমাকে শাস্তি দিন স্যার। তাইয়ান, শান্ত হও। কিছু আঘাত দূরত্ব বাড়ায় না, কিছু আঘাত গুরুত্ব বাড়ায়, কিছু আঘাত দূরত্ব কমায়, কিছু আঘাত দূর থেকে কাছে নিয়ে আসে, বুঝেছ? তুমি চিন্তা করো না, আমি আছি। আমি সবকিছু ঠিক করে দিব। আমি তুলিকে বোন ডেকেছি। আমি থাকতে আমার বোনের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তুমি আমাকে সকল তথ্যগুলো দাও। শহর থেকে ৪৬ কিলোমিটার দূরে একটা নদী আছে। সেখানে ছোট্ট একটা কুঁড়েঘর আছে। সেই ঘরটার পাশেই বিশাল একটা বটগাছ আছে। বটগাছের সাথেই নৌকা বাঁধা, নৌকা করে নদীর ওপাশে যেতে হয়। নদীর ওপাশে গভীর অরণ্য আছে ভেবে সবাই ভুল করতে পারে। কিন্তু সেই গভীর অরণ্যের মধ্যে জাফর ইকবালের পাপের রাজত্ব আছে। সেখানে তিনি মেয়েদের আটকে রাখেন। ওই এলাকায় ঘনবসতি কম হওয়ায় সেখানে কেউ যায় না। আমাদের ওখানে একা যাওয়া রিস্ক হয়ে যাবে স্যার। তুমি চিন্তা করো না, তাইয়া কিছু হবে না। আমরা সেখানে যাওয়ার 10 মিনিট আগে পুলিশকে ইনফর্ম করবে। পরে যা হবে বাকিটা আমি দেখে নিব, সময় নষ্ট না করে চলো। আমাদের বাড়ির চারপাশে গার্ডের পরিমাণ বাড়িয়ে দাও। কোনো শত্রুর নিঃশ্বাসও যেন আমার বাড়িতে না পড়ে। যদি কোনো ভুল হয়েছে আমি সবকিছু ধ্বংস করে দিব। কথাগুলো শেষ করেই মুনতাসিম বেরিয়ে পড়ল। তাইয়ান আরিয়ানকে ডেকে সবকিছু বলে সেও মুনতাসিমের সাথে চলে গেল। চারিদিক আধারে আচ্ছন্ন হয়ে আছে। দূর থেকে নিশাচর পাখির ডাক কর্ণকুহরে এসে পৌঁছাচ্ছে। তাইয়ান মুনতাসিমের কথা না শুনে পুলিশকে আগেই ইনফর্ম করে দিয়েছে। ছোট্ট কুঁড়েঘরটায় মোমবাতি জ্বলছে। নদীর আশেপাশে গার্ড দিয়ে ভরা। মুনতাসিম তার গার্ডদের নিস্তব্ধ হয়ে যেতে বলল। সবাই ফোনের আলো অফ করেই সামনের দিকে এগোতে লাগল। সবার হাতে একটা করে রুমাল। রজনীর আধারের সুযোগ লুফে নিতেই এই পদ্ধতির ব্যবহার। 10-12 জনকে তারা অচেতন করে ফেলছে। কারো পদধ্বনির শব্দ কর্ণকুহরে আসতেই কিছু গার্ড গুলি করতে শুরু করল। নিজেদের রক্ষা করতে মুনতাসিমের গার্ডগুলো গুলি করতে শুরু করে দিল। মুহূর্তে মধ্যে শত্রুপক্ষের 7 জন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। মুনতাসিমের 3 জন গার্ড আহত হল। নদীর এপাশে ফাঁকা হতেই মুনতাসিম সহ আরও কয়েকজন গার্ড নৌকায় চড়ে বসল। সবাই মিলে গভীর অরণ্যের মধ্যে হেঁটে যাচ্ছে। কিছু পথ অতিবাহিত হবার পর একটি আলোকিত বাড়ির দেখা মিলল। বাড়ির চারপাশে আলো ঝলমল করছে। গার্ডরা খুব সতর্কতার সাথে বাড়িটা ঘিরে রেখেছে। তাহিয়া, শেহনাজ এবং তুলির জ্ঞান এসেছে। শেহনাজের পাশে তুলিকে দেখে উত্তপ্ত হয়ে গেল শেহনাজ। সে রক্তি মাখিজুগুলে তুলির দিকে দৃষ্টিপাত করে আছে। জাফর ইকবাল নিকোটিনের ধোঁয়া ছাড়তে ব্যস্ত। 3 জনের জ্ঞান ফিরতে দেখে সে লোভাতুর দৃষ্টিতে তুলির দিকে দৃষ্টিপাত করে আছে। জ্বলন্ত সিগারেটে শেষ টান দিয়ে হাস্যোজ্জ্বল মুখশ্রী করে বলল, তোমাদের মধ্যে কে আগে আমার সাথে শুতে চাও? জাফর ইকবালের কথায় ঘৃণায় মন মস্তিষ্ক রি করে উঠল। তুলি রাগান্বিত হয়ে জাফর ইকবালের মুখশ্রীতে থুতু ফেলল। এতেই জাফর ইকবাল হিংস্র হয়ে উঠল।
উঠে এসে তুলির কেশগুলো মুঠোয় পুড়ে নিল। তুলি ব্যথায় কুকরিয়ে উঠল কিন্তু হাল ছাড়ল না। সে জাফর ইকবালের পুরুষাঙ্গে বরাবর লাথি মারল। জাফর ইকবাল হৃদয়বিদারক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সে তুলিকে বিশ্রী ভাষায় গালাগালি করল। সে চেঁচিয়ে বলল, তোরা কি কোথায় আছিস? এই শালিকে ধরে বেঁধে ফেল। এই শালির কত তেজ হয়েছে, সব তেজ আমি কমাব। জাফর ইকবালের কথায় তুলি তেজি কণ্ঠে বলল, কেউ আমার কাছে আসার চেষ্টা করবি না। তোকে এক লাথি দিয়েছি, বেঁচে গিয়েছিস, কিন্তু পরের বার লাথি দিলেও বাঁচবি না। তুলির কথা শেষ হতেই গার্ডগুলো এসে তুলিকে ধরে ফেলল। তুলির হাত পা শক্ত করে চেয়ারে বেঁধে ফেলল। জাফর ইকবাল এসে পর দুটো থাপ্পড় তুলির গালে বসিয়ে দিল। তুলির ফর্সা মুখশ্রী মুহূর্তের মধ্যে রক্তিম বর্ণ ধারণ করল। জাফর ইকবাল তুলির চুলের মুঠি ধরে বলল, আমি তোরেই আজ রাতে ভোগ করব। তুই আমারে আটকাতে পারলে আটকা। আমার মুনতাসিম ভাই থাকতে তুই আমার কিছু করতে পারবি না। তুই নিজের মৃত্যুর সময় গুনতে থাক, মুনতাসিম ভাই তোকে ধ্বংস করতে আসছে। তুলির কথায় শব্দ করে হেসে উঠল জাফর ইকবাল। তাহিয়া থরথর করে কাঁপছে। শেহনাজ পালানোর ফন্দি আটছে। তখনই বাহির থেকে গুলাগুলির শব্দ কর্ণকুহরে এসে পৌঁছাচ্ছে। জাফর ইকবাল জানালা দিয়ে মুনতাসিমকে দেখতে পেল। মুনতাসিমকে দেখে জাফর ইকবালের মস্তিষ্ক শূন্য হয়ে পড়ল। মুনতাসিম এবং তাইয়ান দুজনেই দক্ষ হাতে গুলি করছে। একটা গুলিও যে মাটিতে পড়ছে না। তাহিয়া দৌড়ে এসে তুলির হাত পায়ের বাঁধন খুলে দিল। এই সুযোগে তিনজনই ঘরের বাহিরে গেল। ভাগ্য সেদিন খারাপ হয়, সেদিন সবকিছুই খারাপ হয়। দৌড়াতে গিয়ে তুলি পড়ে গেল। তুলিকে ধরতে এসে তাহিয়াও ধরা পড়ে গেল। তারা মুনতাসিমদের অতি সন্নিকটে চলে এসেছে। তুলি উঠে মুনতাসিমের কাছে আসতে যাবে। তখনই পেছনে থেকে কেউ ভারী কিছু দিয়ে তুলির মস্তকে আঘাত করল। তুলি মাটিতে লুটিয়ে পড়ল। তুলির করুণ অবস্থা দেখে তাইয়ানের অন্তর আত্মা কেঁপে উঠল। সে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ল। তার হাত যেন আর চলছে না। কিন্তু মস্তিষ্ক স্মরণ করিয়ে দিচ্ছে প্রেয়সীকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে। তুলিকে আরেকটা আঘাত করতে যাবে, তখনই তাইয়ান গার্ডটাকে গুলি করে দিল। সে দ্রুত তুলির কাছে গেল। তুলিকে বুকে নিয়ে শেহনাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তুলিকে বুকে নেওয়াতে শেহনাজের ভীষণ ঈর্ষা হল। তাইয়ান শেহনাজকে চেঁচিয়ে বলল, শেহনাজ তুমি উঠো না, তুমি উঠলে ওরা গুলি করে দিবে। আমি না বলা পর্যন্ত উঠবে না। তুমি গাছের আড়ালে লুকিয়ে পড়ো। কিন্তু কথায় থাকে না, হিংসা মানুষের মন মস্তিষ্ককে নষ্ট করে দেয়। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। যে মানুষের মনে হিংসা যত বেশি, তার ধ্বংস হওয়ার সম্ভাবনাটাও ততই বেশি। শেহনাজ ঈর্ষায় বশীভূত হয়ে বলল, তুলি তোমার কাছে লুকাতে পারলে আমি কেন পারব না? আমিও তোমার আড়ালে লুকোতে চাই। তুমি ওখানে থাকো, আমি আসছি। কথাগুলো বলেই শেহনাজ উঠে দাঁড়াল। তাইয়ান তাকে বসার জন্য অনবরত অনুরোধ করছে। তবুও তাইয়ানের অনুরোধ তার মস্তিষ্ক গ্রহণ করছে না। সে কিছুদূর এগিয়ে আসতেই পরপর 4টে গুলি এসে শেহনাজের বুকটা ছিদ্র করে দিয়ে গেল। শেহনাজ গলা কাটা মুরগির ন্যায় ছটফট করতে করতে মাটিতে লুকিয়ে পড়ল। এসব রক্ত এবং গুলাগুলি দেখে তাহিয়া গাছের আড়ালেই জ্ঞান হারাল। তুলি মস্তকে আঘাত পেয়েই জ্ঞান হারিয়েছে। তুলির মস্তক বেয়ে স্রোতের ন্যায় রক্ত গড়িয়ে পড়ছে। তুলির রক্তাক্ত মুখশ্রী তাইয়ানের ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তাইয়ানের ভাবনার মাঝেই পুলিশ এসে উপস্থিত হয়। মুনতাসিম জাফর ইকবালের বুক বারবার গুলি করেই শেহনাজের কাছে আসল। পুলিশ তদন্ত করে অরণ্যের ভেতর থেকে তুলি, শেহনাজ এবং তাহিয়াসহ 81টা মেয়ে উদ্ধার করল। আহতদের হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হল। মুনতাসিমের প্রথম শেহনাজের জন্য খারাপ লাগছে।
সে শেহনাজকে কথা বলতে বলছে কিন্তু শেহনাজ ধীরে ধীরে নেতিয়ে পড়েছে। তুলিকে তাইয়ান বুকের মধ্যে জড়িয়ে রেখেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা হসপিটালের আসলো। তাহিয়া ঠিক আছে, ভয়ের জন্য অচেতন হয়ে গিয়েছে। তুলির মোটামুটি আহত হয়েছে, তবে শেহনাজের অবস্থা ভালো না। ডক্টরেরা জরুরি বিভাগে নিয়ে গিয়েছে। তাইয়ান তুলির চিন্তায় এতটাই মগ্ন আছে যে পুরো দুনিয়ায় দাড়ি ভুলে গিয়েছে সে। মুনতাসিম গম্ভীর মুখশ্রী করে জরুরি বিভাগের সামনে পায়চারি করছিল। তার শুভ্র পাঞ্জাবিটা রক্তে ভিজে রক্তিম বর্ণ ধারণ করেছে। তখনই মুখশ্রীতে আধার ঘনিয়ে নিয়ে এসে ডক্টর আসে। ডক্টরের মুখশ্রী দেখে মুনতাসিমের বুকটা কেঁপে উঠল। দুই সন্তান হারিয়ে সাহেলা চৌধুরী কিভাবে বাঁচবেন ভাবতেই মুনতাসিমের অন্তরটা হু হু করে উঠছে। ডক্টর এগিয়ে এসে মস্তক নুয়ে বলল, সরি স্যার, আমরা আপনার বোনের চিকিৎসা করতে পারিনি। আপনার বোন তো পথে আসার সময় 10 মিনিট আগেই মারা গিয়েছে। আমরা চেষ্টা করার সুযোগ পাইনি। ডক্টরের কথায় মুনতাসিম কিছু বলল না, সে একদম নীরব হয়ে গিয়েছে। মেয়েটা জীবনে ভালোবাসা খুঁজতে গিয়ে ভালো থাকাটাই হারিয়ে ফেলল। মুনতাসিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাহিয়ার কেবিনে গেল। তাহিয়া ভালো আছে। মুনতাসিম জোরতা নিয়ে তুলির কেবিনে গেল। তাইয়ান বিধ্বস্ত অবস্থায় তুলির হাত ধরে বসে আছে। ওদের তিনজনকে 81টা মেয়ের সাথে পাওয়া যাওয়াতে পুলিশের অনুমতি ছাড়া নিয়ে যাওয়া যাবে না। মহিলা পুলিশ এসে তাদের দায়িত্ব পালন করছে। মুনতাসিম সবকিছু ঠিকঠাক করার বন্দোবস্ত করে ফেলল। রজনীর আধার কেটে গিয়েছে। চারিদিকে প্রভাতের আলো ছড়িয়ে পড়েছে। মুনতাসিমের কথাতেই তাহিয়া এবং শেহনাজকে বাসায় নিয়ে আসা হয়েছে। তুলিকে 2 দিন ডক্টর হসপিটালে থাকতে বলেছে। শেহনাজের মৃত্যুর খবর তাইয়ান পেয়েছে। এতেই সে আরও শক্ত করে তুলিকে আঁকড়ে ধরেছে। তুলিকে ছেড়ে দিল, তুলি পালিয়ে যাবে। মুনতাসিম অবাক হল, ঘৃণা জিনিসটা কি মারাত্মক, তাই না? একটা সময় যে মানুষটাকে ভালোবাসত আজ সেই মানুষটার মৃত্যুর খবরেও কিছু যায় আসে না। ঘৃণা এমনই হওয়া উচিত, নয়তো নিকৃষ্ট মানুষের মিছে ভালোবাসার একটা মানুষকে বাঁচতে দেয় না। তাইয়ানের নিজেকে সামলে নেওয়াটা মুনতাসিমের ভীষণ পছন্দ হল। তাইয়ান শেহনাজের জানাজায় অংশ নিয়েছিল। সে বেশিক্ষণ দেরি করেনি। শেহনাজের মৃত্যু যে তার ভেতরে নাড়া দেয়নি এমনটা না। শেহনাজ যে এখন তার কাছে পরনারী, আর একটা পরনারীকে নিয়ে ভাবাও যে পাপ, তার ঘরে বউ আছে, তার বউয়ের করুণ অবস্থা দেখে অন্য নারীর জন্য কষ্ট পাবে। এতটা নিকৃষ্ট এখনও তাইয়ান হয়নি। শেহনাজের জন্য খারাপ লাগছে, কিন্তু তুলির জন্য ভেতর পড়ছে। যে মেয়েটা তাকে এতটা ভালোবাসা দিল, আর সে ছোট একটা ভুলের জন্য মেয়েটাকে এতটা শাস্তি দিল। চৌধুরী বাড়ি জুড়ে আবার শোকের ছায়া নেমে এলো। মুনিম এবং শেহনাজকে হারিয়ে সাহেলা চৌধুরী সর্বহারা প্রায়। তাকে কেউ কিছুতেই স্থির করতে পারছে না। মেহবিন সবকিছু শুনে কেমন জানি নির্বাক হয়ে গিয়েছে। তাদের জীবনেই কেন এত দুঃখ, এত কষ্ট, একটু সুখ কি তাদের জীবনে আসতে পারত না? মুনতাসিমকে সে কিভাবে সামলাবে? সমস্ত মস্তিষ্ক অকেজো হয়ে গিয়েছে মেহবিনের। এত কোলাহলের মধ্যে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে। তাইয়ান তুলির মস্তকের পাশে বসেছিল। তুলির জ্ঞান ফিরেছে। তুলি পাশ ফিরে তাইয়ানকে দেখে মুখশ্রী ঘুরিয়ে দিল। সে ব্যতিব্যস্ত হয়ে উঠে যেতে লাগলে হাতে ব্যথা অনুভব করল। তুলি ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। তাইয়ান আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারল না। সে শক্ত বন্ধনে তুলিকে নিজের বুকের মধ্যে আবদ্ধ করে ফেলল। সে খুব শক্ত হাতে তুলিকে আলিঙ্গন করে রেখেছে। তুলি এতটুকু নড়ার সুযোগ পাচ্ছে না। তুলি কেমন হাঁসফাঁস করে লাগল। তাইয়ান তুলির ললাটে চুমু খেয়ে বলল, আমাকে তুমি মাফ করে দাও তুলি। আমি তোমাকে অনেক আঘাত করে ফেলছি। তুমি আমাকে শাস্তি দাও, তবুও আমাকে ছেড়ে যেও না। আমি তোমার এবং স্যারের চুক্তির কথা শুনে ফেলছিলাম। সেদিনের পর তোমার প্রতি আমার মনে ক্ষোভ তৈরি হয়। আমার মস্তিষ্ক শুধু একটা কথাই বলতো যে তুমি আমাকে শুধু টাকার জন্য বিয়ে করেছ।
আচ্ছা, আমি যদি তোমাকে টাকার জন্য বিয়ে করতাম, তাহলে তুমি আমাকে কিভাবে গ্রহণ করতে? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করনি তুলি। তুমি তোমার মায়ের সুস্থতার জন্য টাকাকে বিয়ে করেছ। আমার হৃদয়ের কান পেতে শুনো, হৃদয়টা আমার জলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। তুমি কি আমার হৃদয়ের হাহাকার শুনতে পাচ্ছ তুলি? আমাকে তোমার এতটা বাজে ছেলে মনে হয়? তোমার একটা অসুস্থ মাকে আমি দেখতাম না তুলি। আমি এতটাও খারাপ না তুলি। তাইয়ানের কথায় তুলির বুদ্ধিরা সজাগ হল। সে তাইয়ানের হৃদয়ের আঘাতের গভীরতা অনুভব করতে লাগল। সে তো আসলেই মানুষটাকে ভালোবেসে বিয়ে করেনি। তবে যে মানুষটার সাথে থাকতে থাকতে মনের অজান্তেই মানুষটাকে মন দিয়ে বসেছে, সে খবর কি মানুষটা পায়নি? যদি পেয়ে থাকত তাহলে এতগুলো অভিযোগ করত না। তুলি তাইয়ানকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। সে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমি আসলেই আপনার যোগ্য না তাইয়ান। আমি সত্যিই আমার মা ভালো থাকবে বলে আপনাকে বিয়ে করেছি, কিন্তু আপনার সাথে থাকতে থাকতে কখন যে মন দিয়ে বসেছি তার খবর আমি নিজেও জানি না। আপনাকে বিরক্ত করে আমার দিন শুরু হয়। আপনাকে বিরক্ত করে আমার রাত শেষ হয়। আপনি আমার অভ্যাস হয়ে গিয়েছেন। আপনাকে ছাড়া আমার দম বন্ধ লাগে তাইয়ান। আপনি তো বলেই দিয়েছেন আপনি আমার মুখ দেখবেন না, কিন্তু আপনি তো এটা বলে দেননি আপনাকে ছাড়া আমি কিভাবে থাকব? আপনি আমাকে বলে দেন তাইয়ান, আপনাকে ছাড়া আমি কিভাবে বাঁচব? আমাদের শুরুটা ভালোবাসা দিয়ে না হলেও শেষটা যে ভালোবাসা দিয়ে শেষ হতে যাচ্ছে। আমি আপনাকে ছাড়া কিভাবে থাকব বলে দিন তাইয়ান। তুলির প্রতিটি বাক্য তাইয়ানের হৃদয় স্পর্শ করে গেল। সে তুলিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি কোথাও যাবে না। তুমি সারা জীবন আমার সাথে থাকবে। তোমাকে আমি কোথাও যেতে দিব না। আমার হৃদয়ের গুপ্ত কুঠুরিতে তোমাকে লুকিয়ে রাখব। আমার বুকের মধ্যে ফুলের মতো যত্নে তুমি থাকবে তুলি। তোমাকে আর কখনো কষ্ট পেতে দিব না। তুমি আমাকে মায়া ধরিয়ে দিয়েছ। আমি মায়াকে কিভাবে পিছু ছাড়াব? আমিও যে তোমাকে ভীষণ ভালোবেসে ফেলছি। আমাকে তুমি ক্ষমা করে দাও তুলি। তোমাকে আমি আঘাত করে কথা বলেছি। তাইয়ানের কথা শেষ হতেই তুলি তাইয়ানকে আঁকড়ে ধরল। তাইয়ান উন্মাদ প্রেমিকের ন্যায় তুলির সমস্ত মুখশ্রীতে আদরে আদরে ভরিয়ে তুলতে লাগল। পরিবেশ জুড়ে নিস্তব্ধতার মেলা বসেছে, ডাকছে না কভু কেউ। সাহেলা চৌধুরী নিজ থেকে এলো, মেহবিনের কক্ষে বাধা দিল না কেউ। অনুভূতিরা মলিনতায় ছেয়ে গিয়েছে। বিষাদ প্রতিটি মানুষের হৃদয়কে আসক্ত করে ফেলছে। সুখ যেন হাওয়ার সাথে তাল মিলিয়ে পালিয়েছে। ভারাক্রান্ত হৃদয়টা নিয়ে বিরতিহীনভাবে ছুটে চলেছে জীবন। তখনই খোলা জানালার দক্ষিণের বাতাস গেয়ে উঠল। খোলা জানালা দক্ষিণের বাতাসে ঝেঁকে যায় পর্দার আড়ালে। তখন তুমি এসে হেসে বলে দাও, আছি আমি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা, চলতে ভীষণ ভয়। তুমি এসে বলে দাও, আছি আমি পাশে। নিজের ফল বাগানের গাছের নিচে বসেছিল মুনতাসিম। ফেলা আসা শহরটা স্মরণ করিয়ে দিচ্ছে। আমাকে তুমি কাঁদিয়ে চলে গিয়েছ। অথচ ভালোবাসাটা আমার শহরেই তুমি পেয়েছিলে। ভালোবাসা পেয়ে তুমি আমাকেই ত্যাগ করলে। তোমাকে আবার আসতে হবে সেই দক্ষিণের বাতাস গ্রহণ করতে, যে বাতাসে শুধু প্রণয়নের হাওয়া বইবে। সেখানে দুঃখ নামক কোনো শব্দ আসবে না, সুখের রাজত্বের রাজা হবে তুমি। প্রচণ্ড ভালোবাসার পর কিছু জিনিস ছেড়ে আসতে হয় না। যদি কাউকে প্রচণ্ড ভালোবাসার পর ছেড়ে দাও, তাহলে মানুষটার দীর্ঘশ্বাস না লাগলেও প্রকৃতির অভিশাপ ঠিকই লেগে যায়। মুনতাসিমকে পিছু ডাকছে সেই শহর, যে শহরে সে সুখের সন্ধান পেয়েছিল। সে মনস্থির করে নিল নিজের জীবনে যতটুকু অশান্তি সে গ্রহণ করেছে, তার একাংশও তার সন্তানের জীবনে আসতে দিবে না। সে ফিরে যাবে খোলা জানালার দক্ষিণের বাতাসে ভালোবাসার স্বাদ গ্রহণ করতে। সেই উঠে বাড়ির দিকে হাঁটতে শুরু করল। মেহবিনের সামনে প্রাপ্তি, তাহিয়া,
সেহেলা চৌধুরী গম্ভীর মুখশ্রী করে বসে আছে। মেহবিন সর্বক্ষণ প্রচেষ্টা করছে সকলের মন ভালো জন্য। মেহবিন মুনতাসিমের টি শার্ট এবং প্যান্ট পরে গলায় ওড়না ঝুলিয়ে মুনতাসিমের মতো করে সকলের সামনে পায়চারি করছে। মেহবিন মুখশ্রীতে গম্ভীরতা এনে সাহেলা চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, এই মহিলাকে আমার সামনে কথা বলতে নিষেধ করবেন আব্বা। এই মহিলা যদি আমার সামনে কথা বলার চেষ্টা করেছে, তাহলে এই মহিলাকে আমি ধ্বংস করে দিব। মেহবিনের বলার ধরন দেখে সাহেলা চৌধুরী হেসে ফেলল। মেহবিন প্রাপ্তির সামনে গিয়ে বলল, কি প্রাপ্তি, দিনকাল ভালো যায় তো? আজ থেকে ভালোমন্দ খাবে, সামনে অনেক ধাক্কা সামলাতে হবে তো। মেহবিনের কথায় প্রাপ্তি মলিন হাসল। মেহবিন এবার তাহিয়ার কাছে গিয়ে মুখশ্রীতে আধার ঘনিয়ে নিয়ে এসে বলল, বিয়ে করেছি, দুদিন পরে বাচ্চার বাপ হয়ে যাব, কিন্তু এখনো বউয়ের সাথে বাসর করতে পারলাম না। চলো বউ বাসরটা আজকেই সেরে ফেলি। মেহবিনের কথা শেষ হতেই সবাই শব্দ করে হেসে উঠল। তাহিয়া লজ্জায় মস্তক নুইয়ে ফেলল। মুনতাসিম দরজার কাছে দাঁড়িয়ে বুকে দু হাত গুজে মেহবিনের কার্যকলাপ পর্যবেক্ষণ করে যাচ্ছে। সাহেলা চৌধুরীর দৃষ্টি মুনতাসিমের দিকে পড়তেই তিনি আস্তে করে উঠে চলে গেলেন। সাহেলা চৌধুরীকে অনুসরণ করে প্রাপ্তি এবং তাহিয়াও চলে গেল। মুনতাসিম গম্ভীর মুখশ্রী করে মেহবিনের কাছে এগিয়ে আসল। মেহবিন মুনতাসিমের পায়ের ওপরে পা রেখে মুনতাসিমের গলা জড়িয়ে ধরে বলল, আপনি কোথায় গিয়েছিলেন মন্ত্রী সাহেব? মুনতাসিম মেহবিনকে এক হাতে আগলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আপনি আমার মনের সাথে জামাকাপড়গুলোও দখল করা শুরু করে দিয়েছেন। জামাইয়ের সবটি শার্ট এবং প্যান্টের অর্ধেক মালিকানা হচ্ছে তার বউ। আপনার সবটি শার্টের অর্ধেক ভাগ আমার, বুঝেছেন মন্ত্রী সাহেব? আপনি চাইলে আমার সালোয়ার কামিজের ভাগ নিতে পারেন, আমি কিছু মনে করব না। কথাগুলো বলেই মেহবিন খিলখিল করে হেসে উঠল। মেহবিনের স্নিগ্ধ হাসির প্রতিধ্বনিতে মুনতাসিমের হৃদয় শীতল হল। সে মেহবিনের অতি সন্নিকটে গিয়ে মেহবিনের গালে চুমু খেল। মেহবিন নিজ থেকে মুনতাসিমে ললাটে অধর ছোঁয়াল। এতে মুনতাসিম ভীষণ অবাক হল। মুনতাসিমের ভাবনার মাঝেই সাহেলা চৌধুরী কক্ষে প্রবেশ করল। দুজন দূরত্ব বজায় রেখে দাঁড়াল। সাহেলা চৌধুরী গম্ভীর মুখশ্রী করে বলল, শুনো মুনতাসিম, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তোমার জন্য দুটি সন্তান এবং আমার স্বামীকে হারিয়ে আমি প্রায় সর্বহারা। আমি এদিকে বিরহে কাতরাবো আর তুমি সুখানুভূতিতে মেতে উঠবে। এটা আমার সহ্য হবে না। তুমি আমাদের থেকে দূরত্বে চলে যাও। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। আমি তোমার থেকে সবকিছু কেড়ে নিয়ে তোমাকে সর্বশান্ত করতে চেয়েছিলাম, কিন্তু বিধাতা আমাকে একাকিত্বের সমুদ্রে ডুবিয়ে দিল। ওই যে কথায় থাকে না, অন্যের অমঙ্গল কামনা করলে নিজের ধ্বংস অনিবার্য, আমার সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে মুনতাসিম। আমি তোমাকে আর দুঃখ দিতে চাই না, কিন্তু মায়ের মন তো তোমাকে দেখলেই আমার মস্তিষ্ক জ্বলে উঠো। আমার ভেতরটা প্রতিশোধ নেওয়ার নেশায় আক্রান্ত হয়ে যায়। তোমাকে যতটুকু দুঃখ দিয়েছি, তার থেকে দ্বিগুণ দুঃখ আমি পেয়েছি। যে কয়টা দিন বাঁচব মাশরাফিকে বুকে নিয়ে বাঁচতে চাই। তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও, সুখে থাকবে। আমি নিজেও ভেবেছি আমি এ বাড়ি ত্যাগ করব। আপনি চিন্তা করবেন না। আব্বা বেঁচে থাকতে এ বাড়ি যেমন আপনার দখলে ছিল, আমি বেঁচে থাকা অবস্থায়ও এ বাড়ি আপনার দখলে থাকবে। সাহেলা চৌধুরী কিছু বলল না, দ্রুত কক্ষ থেকে বের হয়ে গেল। মুনতাসিম সব দুঃখ কষ্ট এ বাড়িতে দাফন করে রেখে যেতে চায়। তাই সে বাবার দেওয়া ডায়েরিটা মেহবিনের সামনে খুলল। ডায়েরির প্রথমেই লেখা ছিল, আমার প্রিয় মুনতাসিম, আমি জানি না কোন মুখে তোমার থেকে ক্ষমা চাইব। আমার ক্ষমা চাওয়ার কোনো বাক্য জানা নেই। আমি তোমার ভালো করতে গিয়ে তোমার সবচেয়ে খারাপটা আমি করে ফেলেছি। তোমাকে ভালো থাকার আশ্বাস দিয়ে তোমার ভালো থাকাটা কেড়ে নিয়েছি। আমি সব সময় চেয়েছি তুমি ভালো থাকো।
কিন্তু মেহভিন তোমার জীবনে আসায় তুমি মেহভিনকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতে, যা আমার একদম পছন্দ ছিল না। তুমি চাইলে আমার ছেলে মেয়ে দুটোকে ভালোবাসতে পারতে, কিন্তু তুমি ভালোবাসোনি। আমি জানি তুমি কেন তাদের ভালোবাসো না। একজন মানুষ নিশ্চয়ই তার খুনির জন্য কাঁদবে না। আমি তো বাবা, আমি সর্বদা চেয়েছিলাম আমার ছেলে মেয়েগুলো একসাথে মিলেমিশে থাকুক। আমি সবাইকে এক করতে গিয়ে সবার খারাপ করে ফেলছি। মেহভিন যখন মুনেমের কথা জেনে যায়, তারপর থেকে আমি মেহভিনের সাথে ভীষণ অন্যায় করে ফেলছি। কখনো মেহভিনের সাথে ভালো করে দুটো কথা বলিনি। সব সময় সব দোষ মেহভিনের ওপরে চাপিয়ে দিয়েছি। মেহভিন পরের বাড়ির মেয়ে, তো তাই সুযোগটা লুফে নিয়েছি। তুমি মেহভিনকে বলো তোমার এই অধম বাবাকে পারলে যেন ক্ষমা করে দেয়। যেদিন তোমার আখিযুগলে আমার জন্য ঘৃণা দেখলাম, সেদিন থেকে আমার বাঁচার ইচ্ছে হারিয়ে গিয়েছিল। আমি তোমাকে ভালোবেসে বাঁচতে চেয়েছি, কিন্তু তোমার ঘৃণা আমাকে ভেতর থেকে রক্তাক্ত করে দিয়েছিল। আমি জানি না এই চিঠিটা পড়ার সময় তুমি আমাকে পাবে কিনা, তবুও বলবো এই নিকৃষ্ট বাবাকে তুমি ক্ষমা করে দিও। তোমার বাবা তার শাস্তি পেয়েছে। ভালো থেকো মুনতাসিম। ইতি। তোমার নিকৃষ্ট বাবা। মিষ্টিমধুর সময় নিয়ে এগিয়ে চলছে জীবন। সেদিন মুনতাসিম ডায়েরিটা বন্ধ করে সকল দুঃখ মাটি চাপা দিয়ে চৌধুরী বাড়ি ত্যাগ করেছিল। আর পিছু ফিরে আসেনি চেনা নীরে, জীবন তার নিয়মে এগিয়ে চলেছে। কিন্তু সুন্দর সময় পাড়ি দিয়ে চিন্তিত মুহূর্তে পার করছে মুনতাসিম। এর মাঝেই কেটে গিয়েছে কতগুলো মাস। ঘড়ির কাঁটায় দুপুর ৩টা বাজে। সমস্ত মস্তিষ্ক কেমন জানি অকেজো হয়ে গিয়েছে। সে আহত কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে বলল, আমার মেহভিনকে তুমি ঠিক রেখে আল্লাহ। আমার মেহভিন ছাড়া আমার কেউ নেই। ওর কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচব? তুমি আমার থেকে আমার ভালো থাকাটুকু কেড়ে নিও না। মেহভিন আমার জীবন থেকে হারিয়ে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। আমাকে এভাবে সর্বশান্ত করে দিও না। আমি না আমার মেহভিনকে ভীষণ ভালোবাসি। পৃথিবীতে এতগুলো মানুষের মধ্যে এই একটা মানুষের কাছে আমি ভীষণ দুর্বল। আমার এক কথায় কিছু মানুষের রুহু কাঁপে, কিন্তু তোমার কাছে আসলো আমার রুহু কাঁপে। আমি ছাড়া তোমাকে ভালোবাসার মানুষের অভাব নেই। কিন্তু ধরনীর বুকে মেহভিন ছাড়া আমাকে ভালোবাসার কেউ নেই। আমাকে এতটুকু দয়া করো আল্লাহ। মুনতাসিমের কথা শেষ হবার সাথে সাথে বাচ্চার কান্নার প্রতিধ্বনি মুনতাসিমের কর্ণকুহরে এসে পৌঁছাল। দুজন নার্স দুটি বাচ্চা নিয়ে এসে মুনতাসিমের সামনে ধরে বলল, কংগ্রাচুলেশন, আপনার দুটি বাচ্চা হয়েছে। আপনার একটি ছেলে এবং একটি মেয়ে হয়েছে। মুনতাসিমের চিন্তিত মুখশ্রী প্রশস্ত হল না, সে অস্থির হয়ে বলল, আমার অর্ধাঙ্গিনী কেমন আছে? মুনতাসিমের কথায় নার্সটা স্নিগ্ধ হেসে বলল, আপনার অর্ধাঙ্গিনী একদম ভালো আছে এবং সুস্থ আছে। তাকে একটু পরে কেবিনে দেওয়া হবে। আপনাকে একাই দেখছি, আপনার বাড়ির কেউ আসেনি? আমার তো কেউ নেই। কথাগুলো বলেই মুনতাসিম বাচ্চা দুটোকে দুহাতে কোলে নিয়ে অনবরত চুমু খেতে লাগল। অদ্ভুত এক শান্তি অনুভব করছে মুনতাসিম। অনুভূতিরা আনন্দে মেতে উঠেছে। সুখেরা শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। মস্তিষ্ক ফুরফুরে মেজাজে আনন্দ করছে। সুখানুভূতিতে স্রোতের ন্যায় বয়ে চলছে সময়ে। মেহভিন খোলা জানালার দক্ষিণে দাঁড়িয়ে আছে। চন্দ্রের আলো এসে মেহভিনের সমস্ত মুখশ্রীতে রাজত্ব করছে। কেটে গিয়েছে কতগুলো বসন্ত। সেদিনের পর আর দুঃখ মেহভিন এবং মুনতাসিমকে গ্রাস করতে পারেনি। দুটি সন্তান নিয়ে তারা বেশ সুখেই আছে। তার দুটি ছেলে মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে। আমি মেহবুবা চৌধুরী মেহেনুর কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি আর কখনো করব না। আমি এখনই মাকে বলে দিব তুই চুরি করে দেখে লিখছিস। মেহেনুরের কথায় মেহেরাব জ্বলে উঠল। সে রাগান্বিত হয়ে বলল, আমি মেহেরাব চৌধুরী সব সময় জিতেছি। আমি কখনো হারতে শিখিনি। তুই মাকে বলবি, মা তোর কথা বিশ্বাস করে নিবে।
এটা তো আমি পারি, মুখস্থ আছে, মাকে মুখস্থ বলে দিব, তখন তুই মার কাছে ছোট হয়ে যাবি। আর আমি সব সময় বড় থাকব। তোকে দেখাচ্ছি। কথাগুলো বলেই মেহেনুর মায়ের পাশে এসে দাঁড়াল। তার মায়ের শাড়ির আঁচল টেনে বলল, মা, মেহেরাব চুরি করে লিখছে, তুমি এসে বিচার করে দাও। মেহবিন কপট রাগ দেখিয়ে বলল, তোদের দুজন পড়তে বলেছি, ঝগড়া করতে বলিনি। এসে দুটোকেই পড়া ধরব, আজকে যদি পড়া না পারিস তাহলে তোদের বাবার নাম ভুলিয়ে দিব। তুমি আমার মা হয়ে শত্রুতা করছ। বুঝেছি তুমি আমার বিরোধী পক্ষ, শত্রুপক্ষের কাছে বিচার দিয়ে লাভ নেই। আমি যাচ্ছি আব্বু কাছে, আব্বুকে এর বিচার করতেই হবে। আমি কষ্ট করে পড়াশোনা করব আর তোমার ছেলে দেখে দেখে লিখবে। আমি থাকতে এটা কিছুতেই হতে দিব না। মেহেনুর কথা শেষ করে মুনতাসিমের কাছে গেল। সে আঙুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, আমি আমার শত্রুপক্ষের কাছে গিয়েছিলাম বিচার চাইতে, কিন্তু শত্রুপক্ষ আমাকে সঠিক বিচার দেয়নি আব্বু। তুমি সঠিক বিচার করে দাও। তোমার ছেলে দেখে দেখে লিখেছে। এখন তুমি কি করবে করো, না হলে আমি পড়তে বসব না। মুনতাসিম চিন্তিত হবার ভান ধরে বলল, মেহেরাব তো দারুণ অন্যায় করেছে। তাকে একটা কঠিন শাস্তি দেওয়া উচিত। মা, তুমি চিন্তা করো না, আমার মা যখন আমাকে বলেছে, আমি এর একটা সঠিক বিচার করে দিব। এই জন্যই তোমাকে এত ভালোবাসি আব্বু। আমি আর কখনো বিরোধী দলের কাছে বিচার চাইতে যাব না। মা যে মেহেরাবকে বেশি ভালোবাসে এটা আমি বুঝেছি। মেহেনুরের কথায় মেহেভিন বিস্ময় নয়নে মেহেনুরের দিকে দৃষ্টিপাত করে আছে। সে রাগান্বিত হয়ে বলল, আমি বিরোধী পক্ষ? তুই আজকে আসিস খালি আমার কাছে, তোকে আমি দেখে নিব। মেহেভিনের কথা শেষ হতেই মেহেরাব খিলখিল করে হেসে উঠল। সে হাসতে হাসতে বলল, তোমার মেয়ে আমাকে হিংসা করছে, এটা তুমি বুঝতে পারছো মা? আম্মু, এই হিংসুটে বুড়িকে কয়টা লাগিয়ে দাও, তাহলে ওর মাথা থেকে সব হিংসে বের হয়ে যাবে। মেহেরাবের এই বাক্যটাই আগুনে ঘি ঢালার মতো কাজ করল। মুহূর্তের মধ্যে মেহেনুর জ্বলে উঠল। মেহেনুর মেহেরাবের দিকে এগিয়ে এসে মেহেরাবকে শাসাতে শুরু করল। দুজনের কাণ্ড দেখে মেহেভিন হেসে ফেলল। মুনতাসিম মেহেভিনের কাছে এসে কর্ণে ফিসফিস করে বলল, এভাবে কেউ হাসে ম্যাডাম? আপনি এভাবে হাসলে আমি পাগল হয়ে যাই। দুদিন পরে নিজের মেয়ে বিয়ে দিবেন, তবুও আপনার ভালোবাসা ফুরায় না। আপনার জন্য আমার হৃদয় ভালোবাসা অনন্তকাল থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমি প্রথম দিনের মতোই ভালোবেসে যাব। মেহেনুর এবং মেহেরাব দুজন ঝগড়া করতে করতে ঘুমিয়ে গিয়েছে। এটা নতুন কিছু নয়। এই দুই ফাঁকিবাজ পড়াশোনা না করার ভয় রাতে ইচ্ছে করে ঝগড়া শুরু করে, তারপর ঘুমিয়ে যায়। মুনতাসিম মেহেভিনকে সাথে নিয়ে খোলা জানালার সামনে এসে দাঁড়াল। খোলা জানালার দক্ষিণে বাতাস এসে দুজনকে আলিঙ্গন করে যাচ্ছে। যে শীতল বাতাসে নেই দুঃখে ছোঁয়া, পুরো বাতাসটাই যেন ভালোবাসায় মাখা। এমন একটু সুখই তো তারা চেয়েছিল। যে সুখ এই খোলা জানালার দক্ষিণের বাতাস তাদের দিয়েছে। মুনতাসিম মেহেভিনকে নিজের কাছে টেনে নিয়ে বলল, আমি আপনাকে ভীষণ ভালোবাসি ম্যাডাম। আপনি যতটুকু জানেন তার থেকেও বেশি আমি আমার বাচ্চার মাকে ভালোবাসি। মেহেভিনের হৃদয় শীতল হল। সে মুনতাসিমের বুকে মাথা রেখে বলল, আমিও আমার মন্ত্রী সাহেবকে ভীষণ ভালোবাসি। আমার বাচ্চার বাবা যেমন আমাকে ভালোবাসে, ঠিক তেমনি আমিও আমার বাচ্চার বাবাকে ভালোবাসি। মুনতাসিম শক্ত বন্ধনে মেহেভিনকে আবদ্ধ করে ফেলল। সে পরম আবেশে মেহেভিনের ললাটে অধর ছোঁয়াল। মেহেভিন মুনতাসিমের কাঁধে মস্তক ঠেকিয়ে চন্দ্রের দিকে দৃষ্টিপাত করে আছে। মুনতাসিম মেহেভিনকে এক হাতে আগলে রেখেছে। খোলা জানালা দিয়ে দক্ষিণের বাতাস বইছে। চারিদিক ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠল। অনুভূতিরা নতুন ছন্দে মেতে উঠল। মস্তিষ্ক ফুরফুরে হয়ে গেল।
সুখ যেন সময়কে গ্রাস করে নিয়েছে। ভালোবাসায় পরিপূর্ণ জীবন বয়ে যাবে সারা জীবন। সমাপ্ত।